এই কলেজ, সেখানে হাজার হাজার কারি জমি, রাবার বাগান এই ডুকলি এলাকাতে, সেখানে ধ্বংস করে জোর করে জবরদস্তি করে জায়গা নিয়েছেন। একজন রেগুলারলি তার বিভিন্ন প্রোগ্রাম, বাইরের থেকে লোক আনছেন, এই আনছেন, সেই আনছেন, প্রচার করছেন। এটা কলেজ, তারা জানে না, সুপার জানে না, হসপিটাল তারা ভিজিট করছেন, কথাবার্তা বলছেন। কোথায় গেছে একটা গভর্নমেন্ট? সরকারের অস্তিত্ব আছে বলে ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা সরকার, এটাই তো প্রশ্ন দেখা দিয়েছে। সরকার থাকলে এটা কি করে হয়? তাই এই প্রশ্নগুলো আমরা গোটা রাজ্যেই প্রতিবাদ হবে। আমরা সবাইকে বলবো এবং আপনাদের কাছে অনুরোধ করব এগুলো আরো বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের এর আগেও আপনারা করেছেন, এই ভূমিকাটা ভালো করে গ্রহণ করবেন। তারা সারা দেশের এই যে শিশুদের পুষ্টিকরণের দায়িত্ব নিয়ে এই কাজটা অত্যন্ত ভালোভাবে তারা করছেন। তারা দীর্ঘদিন লড়াই করছেন তাদের বেতন ভাতা ইত্যাদি সহ তাদের গ্র্যাচুইটি পাওয়ার জন্যে। তার জন্যে তারা আদালতেও গেছে, আদালত তাদের পক্ষে সেই রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট। তারপরে এখানে ত্রিপুরা রাজ্যে এই হাইকোর্টে গেছেন তারা, হাইকোর্টও সে রায় দিয়েছে। কিন্তু তারপরেও এখানকার রাজ্য সরকার সেটাকে কার্যকরী করার কোনো ভূমিকা গ্রহণ করছেন না। এই নিয়ে তারা আন্দোলন করছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আমরা আবেদন করব যাতে এই সরকার দ্রুত তার ব্যবস্থা করেন। আমাদের এই আন্দোলনের সঙ্গে এই ইস্যুটাও যুক্ত থাকবে, এটা আমরা যুক্ত করব। এর সাথে আরো আছে যেটা এসপিইউ, দেখেছি এটাও সরকার তাদেরকে দিচ্ছেন না। এই মানে তারা এই এসপিইউ হিসেবে রয়েছে এখনো বোধহয়। ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি এই কারণে, গতকাল সন্ধ্যায় আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা আমরা করেছি এবং বিগত এই কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের রেজাল্টের পর এই রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, তার সাথে সরকার নির্বাচন চলাকালীন সময়েতে, তার আগে এবং তারপরে কতগুলি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তগুলো এই রাজ্যের জনগণের তাদের স্বার্থকে যেভাবে তারা জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত বিষয়ে। তার সাথে যে গত কদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল ৭ রামনগর কেন্দ্রে, এমনিতেই একটা প্রশাসনাত্মক নির্বাচনের মধ্য দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী তাকে তথাকথিত জয়ী ঘোষণা করা হয়েছে, যা বিগত ৬ বছরে আরও নানা নির্বাচনে হয়েছে, গত পৌর নির্বাচন সহ। সে ভদ্রলোক যার নির্বাচনটা স্বচ্ছ না, তাকে আবার সম্পূর্ণ যে ত্রিপুরা বিধানসভার যে বিধি, এক্সিস্টিং যে তার অ্যাক্ট, এটা সম্পূর্ণ ভায়োলেট করে পৌরসভার এই আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি আছেন। সেই দায়িত্ব থেকে ইস্তফা না করিয়ে
তাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করিয়েছে। এই সবগুলা বিষয় মিলে আমরা আমাদের যে পর্যবেক্ষণ এবং তার সাথে আগামী কিছু কর্মসূচি আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই। প্রথমত হলো যেটা কথা বললাম এই শেষে, দীপক মজুমদার যিনি এই প্রশাসনাত্মক ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন, তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার যে এক্সিস্টিং অ্যাক্ট, সেখানে কেউ যদি বিধানসভা নির্বাচিত হন তার আগে অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত থাকেন, কোনো পদ আবৃত করেন, তা থেকে অপসারণ এই কি বলে পদত্যাগ করতে হয়। এটা করেননি। হ্যাঁ, ভারতের কোনো কোনো রাজ্যে একই সাথে বিধায়ক, মন্ত্রী এবং মেয়র থাকতে পারে, এটা পশ্চিমবাংলাতে আছে। এটা পশ্চিমবাংলার তার যে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে এটা আছে, কিন্তু ত্রিপুরাজ্যের যে অ্যাক্ট সেটা নেই। কাজে এটা অত্যন্ত গর্হিত। আমরা সিপিআইএম আমরা এর বিরোধিতা আমরা করছি এবং আমরা আইনগত দিক পরীক্ষা আমরা করছি, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা দেখার জন্য। আমাদের রাজ্যে কাজ, খাদ্যের অভাব, তীব্র অভাব, এটা এই গত অর্থ বছরের শেষ দিক থেকে চলছিল। গত দুর্গাপূজার আগে কাজ হয়নি, ছিটে ফোটা যে কাজ হয়েছে, কোনো কোনো ব্লকে এখনো তার মজুরি প্রদান করা হয়নি। তারপর অর্থবছর শেষ হলো, নতুন অর্থবছর আসলো 2024-25-এর। এর মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গেল। এই নির্বাচন ঘোষণার সময়তে এমনিতেই সরকারি প্রকল্প ইত্যাদি একটু কম হয়, কিন্তু রাজ্যের মধ্যে বিভিন্ন কর্ম প্রকল্পের, বিশেষ করে রেগা বা 12 তার বরাদ্দ অপ্রতুল। তার সাথে হলো সরকারের নির্লিপ্ততা। এই কারণে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে অনাহারে মৃত্যু, খাদ্যের সন্ধানে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া, ইভেন কাটা তার বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে গিয়ে গন্ধকি এই সংগ্রহ করে কোনো রকমে পেট বাঁচানোর চেষ্টা, এগুলি ছবি সহ লাইভ এবং স্টিল আপনাদের দেওয়া হয়েছে, আপনারা অনেকে খবর করেছেন। কিন্তু মাঝখানে নির্বাচন চলে আসলো, এটা নিয়ে আর সরকারের কাছেও আমরা সেভাবে যেতে পারিনি এবং মডেল কোড অফ কন্ডাক্টের নামে সেখানে এই কাজগুলো সেখানে হয়নি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেছে, সরকার পুরো দমে কাজ করতে পারে, কিন্তু যেরকমভাবে কাজ হওয়া দরকার, যেরকমভাবে বরাদ্দ হওয়া উচিত, এটা কিছুই হচ্ছে না। ঘটনাচক্রে নির্বাচন শেষ হওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি দক্ষিণ ত্রিপুরায় আমার যে নির্বাচনী কেন্দ্র সাবরুম, সেই কেন্দ্রের অধীনে 3টা ব্লকের অংশ আছে। তো সেই হিসাবে এলাকার বিধায়ক হিসাবে বিডিওদের সাথে বা অন্যান্য ডেভেলপমেন্ট অফিসের সাথে বসার আমার সব বিধায়কের সুযোগ রয়েছে। সেই সুবাদে তাদের সাথে আমি একটা সভা করেছিলাম, সম্ভবত এটা গত 10 কি 11 তারিখে। বিডিওরা আমাকে জানালেন যে তাদের ব্লকে নাকি কোনো কোনো ব্লকে লক্ষাধিক কাজ হয়েছে। বললাম যে এলাকাতে প্রচণ্ড অভাব, তারপর এই কোনো কাজকর্ম নেই, তো কী করে 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখে মডেল কোড অফ কন্ডাক্ট মাত্র গেল, এই 3-4 দিনের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ ম্যান্ডেজের কাজ হয়ে গেল? জবাব দিতে পারছিলেন না বিডিওরা। তার মানেটা কি? যে ফল ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে শাসক দল বিজয় উৎসব করেছে
এবং সেই বিজয় উৎসবের নামে এই রেগার অর্থ এগুলি বিলি হয়েছে। এরকম শুধু দক্ষিণ ত্রিপুরা না, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের অর্থ এইভাবে তারা পার্টির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করিয়ে নয়ছয় তারা করছেন। তার যে সবটাই সাধারণ মানুষ তাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা পান তা না, এর একটা ভালো অংশ চলে যায় যারা কর্তা ব্যক্তি নেতৃস্থানীয় এদের ইয়েতে। তো এই যে অভাব, এটা মোচনের জন্য সরকারকে আমরা বলবো দ্রুত 100 দিনের গ্যারান্টি অনুযায়ী কাজ দেওয়া চাই, এবং শহরেও আরবান এরিয়াতেও তারা যেন সেখানে আরও এই কাজের ব্যবস্থা করে 2F এসে বরাদ্দ রাখে। এটা আমাদের সামনে এসছে এই সময়েতে যে সরকার রাজ্যে যেখানে নতুন জনসংখ্যা বাড়ছে, নতুন শিশু জন্মগ্রহণ করছে, নতুন নতুন এলাকাতে অঙ্গনওয়াড়ি খোলা দরকার, প্রাইমারি স্কুল খোলা দরকার, স্কুল খোলা দরকার, কলেজ খোলা দরকার, কিন্তু সরকার এই ক্ষেত্রে তো সম্পূর্ণ উদাসীন। দেখা গেছে এর আগে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 961টা স্কুল তখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার বেশিরভাগ কার্যকরী হয়েছে, হয়তো মানে তার মধ্যে কিছু স্কুল ছাত্রদের বা জনগণের কাছ থেকে প্রতিবাদ আসার ফলে হয়নি, কিন্তু বেশিরভাগ হয়েছে। এখন শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই 160টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন হয়েছে। বাকি 7টা জেলাতেও তার এক্সারসাইজ চলছে। তো এই সরকার এরা কথায় কথায় বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। শিক্ষা ছাড়া বিকাশ হয়? আর ত্রিপুরা রাজ্যের মানুষ কজন গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেলেমেয়েদের দিতে পারবেন? তার সাথে হলো বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবার যে রেজাল্ট হলো, আপনারা সবকটা মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক ইতিমধ্যে খবর করেছেন যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল সুপার ফ্লপ। এখন যে এই বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েরা স্কুল ছেড়ে অন্যদিকে অন্য স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে। তো এই জায়গায় একদিকে হলো স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা, আরেকদিকে বিদ্যাজ্যোতির নামে চালু স্কুল এটাকে অচল করে দেওয়া, আর সে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে লক্ষ নয় কোটি কোটি টাকা তুলে তার কোনো সদ্ব্যবহারের কোনো চিহ্ন নেই। যদি সদ্ব্যবহার হতো তাহলে তো রেজাল্টে তার প্রতিফলন ঘটত। এই ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি, আমরা এগুলোর তীব্র প্রতিবাদ আমরা করছি। এ থেকে যেন সরকার বিরত হন। তারপর দেখা গেছে রাজ্যে প্রত্যেকটা দপ্তর এবং সমস্ত জরুরি পরিষেবাগুলো ঢুকছে। এটা শিক্ষা হোক, স্বাস্থ্য, সেচ হোক, বা এই পানীয় জল, কি পুলিশের পরিষেবা, এমনিতেই কোনো আইন শৃঙ্খলা নেই, তার উপরে হলো সমস্ত স্তরে এই ম্যান কমছে, কারণ রিক্রুটমেন্ট নেই। কিন্তু দুর্ভাগ্যের গত 3 বছরে এক একটা দপ্তরের যে রিক্রুটমেন্ট হবে, ইন্টারভিউ হবে নামে একই সংখ্যা, একই দপ্তর, একই পদ নিয়ে মন্ত্রীরা 2বার 3বার করে ক্যামেরার সামনে আসেন, বিজ্ঞাপন দেন, ফলাও করে ছবি ছাপেন, তার সামান্য কিছুর ইন্টারভিউ হয়, তারপরে রিটেন টেস্ট হয়, কিন্তু তার আর ফল প্রকাশ হয় না। টিপিএসসি সহ ইদানিংকালে টিপিএসসি অল্প কিছু এরকম তাদের পরীক্ষার রেজাল্ট বের করেছে, কিন্তু
বেশিরভাগ ক্ষেত্রেতে আমরা দেখছি এই ইন্টারভিউ বাতিল করে দেওয়া হচ্ছে, ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রেতে এই সমস্ত পার্মানেন্ট পদের এগেনস্টে টেম্পোরারি পোস্ট ক্রিয়েট করে সেখানে আউটসোর্সিং এর নামে বহিরাজ্যের ছেলে মেয়েদেরকে অবৈধভাবে, সে অবৈধ, নানা ধরনের অবৈধভাবে নিয়োগ করার মধ্য দিয়ে একদিক থেকে এই যে ডার্থ অফ ম্যান পাওয়ার, এটা মিটছে না, পরিষেবা মুখ থুবড়ে পড়ছে, আরেক দিকে হলো গোটালা, আর সবচেয়ে বড় হলো ত্রিপুরাজ্যের যে বেকার সমস্যা। সারা দেশের মধ্যে সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি তাদের যে প্রকাশিত তথ্য, হরিয়ানার পর ত্রিপুরাজ্যে হাইয়েস্ট নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট। আর এই যদি গভর্নমেন্ট অ্যাটিটিউড হয়, তাহলে বেকারদের ভবিষ্যৎ নিয়ে তাচ্ছিল্য যেন সরকারের কাছে এটা জলবাত হয়ে গেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এবং এই যে এই আউটসোর্সিং করার যে চেষ্টা, কতটুকু তারা মানে যাচ্ছেন, আপনারা দেখেছেন যে ত্রিপুরা বিধানসভা একটা আইনসভা, ত্রিপুরাজ্যের এই বাজেট নয়, শুধু সমস্ত দিক থেকে আলোচনার একটা পবিত্র স্থান, গুরুত্বপূর্ণ স্থান। সারা বছর বিধানসভা অধিবেশন হয় না, কিন্তু যে কটা অধিবেশন হয়, যদিও অধিবেশন তো এখন করেনি না সেরকম, তারপরও তার প্রত্যেকটা শাখা প্রশাখায় প্রয়োজনীয় লোক থাকা দরকার। তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল কদিন আগে, এই সাম্প্রতিককালে এটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং শোনা যাচ্ছে এখন 35-40 জন এরকম আউটসোর্সিং এর লোক নেওয়া হবে, অর্থাৎ ব্যাকডোর দিয়ে, পেছনে দরজা দিয়ে তাদেরকে ঢুকিয়ে যে নিয়মিত স্কিল, এই সমস্ত সাবজেক্টে যারা পারদর্শী, এদেরকে নিয়োগ করার যে প্রয়োজন, এটাকে সম্পূর্ণ মানে ইগনোর করে এই ঘটনা করা হচ্ছে। বিশাল মানে বিধানসভার কিভাবে যে রাজ্যের সম্পদ, জনগণের যে জীবন মান, মানে জীবন সবকিছুই কিভাবে তাদের কায়েমি স্বার্থকে আরো সমৃদ্ধ করার জন্য যে সমস্ত নিয়ম কানুন ভেঙে প্রাইভেট সংস্থার কাছে জনগণের সম্পত্তি এবং তুলে দেওয়া এবং অধিকারকে অবহেলা করা, এটা হলো সর্বশেষ। আপনারা দেখেছেন এখানে এই কি জায়গাটা, এই ডুকলির দিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে। এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি, আসেনি বিধানসভাতে। তারপরে না অ্যাফিলিয়েশন প্রশ্ন, কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে। নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই অর্থ কোথা থেকে আসছে? তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না, যাই হোক খ্যাত নেতা, যিনি এখন তিহার জেলে আছেন, এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন, তারই একজন সাকরেত। তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে। তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে। এবং ত্রিপুরা যে এটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি, তার সাথে যোগ সাজস্যে, যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন,
কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লগবুক যদি চেক করা যায়, পাওয়া যাবে সে ব্যক্তিটি কি এবং কেন গেছেন। সেই টাকায় একটা টেন্টেড বিতর্কিত একটা সংস্থা, সেই সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে। আর এই মেডিকেল কলেজ এটাকে ইয়ে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার মিনিমাম 100 বেডের। এটা আইজিএম হসপিটাল আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে, এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই, কোথাও আলোচনা নেই, সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে। তো এটা খুব স্মুথলি মসৃণভাবে এই ঘটনাগুলি হচ্ছে, এটা মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং একটা প্রাইভেট কলেজকে এইভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল, গুরুত্বপূর্ণ হসপিটাল, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরনো হসপিটাল, এটা তুলে দেওয়া, আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। এবং এটা থেকে সরকার যাতে এই সিদ্ধান্ত তারা পর্যালোচনা করেন আমরা সে দাবি জানাচ্ছি। এবং আমাদের দাবি জানানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব খালাস না বা শেষ করছি না। আমরা এই যে ঘটনাগুলি বললাম, যে কাজ খাদ্যের অভাব, তারপর এই ইয়েতে চাকুরির ইন্টারভিউ বাতিল করা, আউটসোর্সিং করা সমস্ত অনিয়মে, তার সাথে আইজিএম হসপিটাল তুলে দেওয়া, এই সবগুলোর বিষয়ে যে রাজ্য সরকারের এই জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী 30 তারিখের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহ, আমরা সারা রাজ্যে সবকটা জেলা এবং সবকটা মহকুমা সদরে, এডিসি এলাকাতে হয়তো আরও কিছু কিছু এলাকাতে হবে, আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করব সরকারের এই অগণতান্ত্রিক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে। এবং আগরতলা শহরে আগামী 26 তারিখে এখানে এই বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত আমরা করব। তো এই হলো মোটামুটি আমার এনএলএফটি টাইগার্স সন্ত্রাসবাদী গ্রুপ তাদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বামফ্রন্ট সরকারের সময়তে তাদের একটা ভালো অংশ, যাদের বয়স বা এই ইয়েতে মাপজোকে টিকেছে, তারা পুলিশ বা অন্যান্য দপ্তরে তারা রেগুলার হয়ে গেছেন। কিন্তু যাদের একটু বয়স বেশি বা সেরকমভাবে শারীরিক মাপজোকে টিকেননি, তারা এই এসপি হিসেবে রয়েছেন। এখনো বোধহয় সংখ্যাটা 5000-এর কম না, বা কাছাকাছি হবে। তাদের ক্ষেত্রেতেও তারা একটা এরকম কোর্টের রায় পেয়েছেন বলে আপনাদের পত্রপত্রিকাতে দেখেছি। এটাও সরকার তাদেরকে দিচ্ছেন না, এই মানে বাড়তি অর্থ দিচ্ছেন না। ঠিক তেমনি ত্রিপুরা জুট মিলসের কর্মচারীরা, তারা সুপ্রিম কোর্ট থেকে তারাও ভার্ডিক্ট পেয়েছেন, তাদেরকে সেই বর্ধিত হারে তাদেরকে বেতন ভাতা পেনশন দিতে হবে। এই ক্ষেত্রেতেও গভর্নমেন্ট নানাভাবে এগুলাকে প্রায় মানে না দিয়ে কিভাবে পাওয়া যায় ঠেকিয়ে রাখছেন। সবগুলো মিলিয়েই আমাদের এই যে আগামী 30 তারিখ অবধি যে আমাদের আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা দাবি সনদ তৈরি করে সরকারের কাছে আমরা রাখবো বা এই আওয়াজ আমরা তুলব। আমাদের আবেদন যে রাজ্যের সমস্ত অংশের যারা সাধারণ মানুষ, যারা এই সরকারের এই সমস্ত নীতির বিরুদ্ধে অতিষ্ঠ, সরকারের টনক নড়ানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য তারা আমাদের এই লড়াইয়ে তারা সামিল হবেন। এবং সরকারও যেন এই ক্ষেত্রেতে তাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন, এই আমাদের আবেদন থাকবে। 26 তারিখ। হ্যাঁ হ্যাঁ।
কংগ্রেসের সাথে লোকসভার মধ্যে অ্যালায়েন্স করে প্রকৃত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা আলোচনা হয়েছে? পঞ্চায়েত নির্বাচন যেহেতু এটা লোকাল বডি, একটা ত্রিপুরার যে প্রায় এই 600-র মতো গ্রাম পঞ্চায়েত, তারপর 38টা পঞ্চায়েত সমিতি, 8টা জেলা পরিষদ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট। তো এটা সবটাই রাজ্য স্তর থেকে করা সম্ভব না। তো আমাদের মধ্যে এই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে লোকাল স্তরে এই ক্ষেত্রেতে যাতে 100% আসনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, একটা জায়গায়ও যাতে বিজেপি ফাঁকা না পায় সেটা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই ব্লক লেভেলে, জেলা লেভেলে এই আলোচনাগুলি হচ্ছে। এবং আশা করি যে লোকসভা নির্বাচন যেরকমভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়েছি, এই ক্ষেত্রেতেও এটাও গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম একটা অঙ্গ, কাজে এই ক্ষেত্রেতেও আমরা এটা বজায় রাখতে পারবো। তাহলে আমরা বলতে পারি যার যেখানে শক্তি বেশি সে ওই জায়গায় প্রতিনিধিত্ব করবে। নিশ্চয়ই। আপনাদের রাজ্য কমিটির বৈঠক কবে হবে আর এই চুরিশাল কবে আসতে পারে?